দেখো, আজকে আমাদের হচ্ছে ম্যাথমেটিক্সের আমরা ফার্স্ট ক্লাস বা প্রথম ক্লাস আজকে আমরা পড়ব। দেখো, এই যে ম্যাথমেটিক্স ক্লাসে আমাদের কিছু টপিক আছে যেগুলো আমাদের করতে হবে, মাস্ট করতে হবে। অর্থাৎ তুমি যে কোনো এক্সাম দাও, সেই এক্সামের জন্য কিছু টপিক মাস্ট করতে হবে। তার মধ্যে আজকে সেই টপিকটা আমরা আলোচনা করব। এবার এই টপিকের মধ্যে আমরা প্রথমে টপিকটায় কি কি জিনিস পড়তে হবে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তারপর আমি তোমাদের কিছু কোশ্চেন ক্লাসে করিয়ে দেবো আজকে, যে এই কোশ্চেনগুলো এইভাবে করতে হবে। তারপর তোমাদের জন্য একটা প্র্যাকটিস সেট থাকবে, এমসিকিউটা থাকবে। 30টা কোশ্চেনের একটা এমসিকিউ আমি সেটা অলরেডি বানিয়ে দিয়েছি, সেটা তোমাদের বাড়িতে করতে হবে। ঠিক আছে? অর্থাৎ আমাদের কিন্তু যাকে বলে টোটালি প্র্যাকটিস, 100% প্র্যাকটিসের মধ্যে কিন্তু থাকতে হবে। ওকে, এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। কারো যদি কোনো অসুবিধা হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই জানাবে। আমি সেখানে তোমাদেরকে সেগুলো সলভ অবশ্যই করবো। ঠিক আছে? বাট প্রত্যেকে যেন মানে সলিউশন হোমওয়ার্ক করে আনো এরকম নয়, স্যার তো অ্যান্সার বলে দেবে, তো অ্যান্সার দেখে নেবো, হয়ে যাবে, পরে করে নেবো, এরকম কিন্তু একদম করবে না। যখন ক্লাস হবে, ক্লাসের সাথে সাথে এগুলো করে নেওয়ার চেষ্টা করবে। হোমওয়ার্ক যখন দেওয়া থাকবে, সেই হোমওয়ার্ক টাইমের মধ্যে করে নেওয়ার চেষ্টা করবে। কারণ যত জমতে থাকবে তত কিন্তু সমস্যায় পড়বে। ঠিক আছে? কারণ প্র্যাকটিস যত সম্ভব বেশি সম্ভব কিন্তু করে নিতে হবে। চলো, প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করছি বা করবো আমরা, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, বা যেটাকে আমরা বলবো সংখ্যা সংক্রান্ত বা বাস্তব সংখ্যা। এবার প্রথমেই সংখ্যার মধ্যে বিভিন্ন ধরনের টাইপ হয়। যাদের ম্যাথমেটিক্স সাবজেক্ট রয়েছে এটা তাদের কাছে পরিচিত, কিন্তু যাদের ম্যাথমেটিক্স নেই তাদের জন্য প্রথমে এই জায়গাগুলো জানাটা খুব প্রয়োজন। ঠিক আছে? প্রথমত যেটা বলেছে সেটা হচ্ছে প্রকৃত সংখ্যা, যেগুলোকে আমরা ন্যাচারাল নাম্বার বলে থাকি। ন্যাচারাল নাম্বার কোনগুলোকে বলা হয়? ন্যাচারাল নাম্বার বলা হয় সেগুলোকে যেগুলোকে গণনা করা যায়। যেমন 1 2 3 4 যে সংখ্যাগুলো, এগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার। এবার হোল নাম্বার বা সম্পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা কোনগুলো বলা হয়? যার মধ্যে থাকবে 0 1 2 3 4। মানে ন্যাচারাল নাম্বারের মধ্যে কিন্তু শূন্য থাকবে না, শূন্য বাদে তারপরে যে সংখ্যা থাকবে সবগুলোই ন্যাচারাল নাম্বার হবে। আর হোল নাম্বার তখনই সেটাকে বলা হবে যখন তার মধ্যে শূন্যটাও যুক্ত হয়ে যাবে, তাকে আমরা হোল নাম্বার বলবো। ওকে, তারপরে রয়েছে আমাদের পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। এই যে বিভিন্ন সংখ্যা রয়েছে, তার মধ্যে কিছু সংখ্যা হয় পূর্ণ সংখ্যা, আবার কিছু হয় ভগ্নাংশ। এই যে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার রয়েছে, সেগুলো কোনগুলো? সেগুলো তার মধ্যে কোনো ভগ্নাংশ বা ফ্র্যাকশন থাকবে না, কিন্তু সেটা মাইনাস পজিটিভ নেগেটিভও হতে পারে অথবা পজিটিভও হতে পারে। মানে -3 -2 -1 বা -5 -7 -2 কোটি, সেখান থেকে শূন্য এবং সবগুলোই থাকবে। এবার এই যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে, যেগুলো ইন্টিজার রয়েছে, সেগুলো দু ধরনের হয়ে থাকে, তিন ধরনের বলতে পারো, বাট অ্যাকচুয়ালি এটা দু ধরনেরই হয়। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 4 5 মানে পজিটিভ ইন্টিজার। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে নেগেটিভ ইন্টিজার হয়ে থাকে। আর অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা মানেই ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার এটা এইভাবে বলার মতো কিছু নয়, বাট বলা আছে, বাট ওটা ওরকম কোনো ভাগের মধ্যে পড়ে না। এবার জোড় সংখ্যা, জোড় সংখ্যা কোনগুলোকে বলা হয়? যেগুলো আমাদের 2 দ্বারা বিভাজ্য হয়, সেগুলোকে জোড় সংখ্যা বলা হয়। যেমন 0 2 4 6 8 12, এগুলো সব আমাদের জোড় সংখ্যার মধ্যে পড়ে। বিজোড় সংখ্যা বা অড নাম্বার কোনগুলোকে বলা হয়? যেগুলো 2 দ্বারা বিভাজ্য নয়। যেমন 1 3 5 7 9 11, এগুলো আমাদের বিজোড় সংখ্যা। এবার মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কোনগুলোকে বলে? আমরা জানি যেগুলোকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না। মানে সেই সংখ্যাটা কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য হয়। যেমন 2 3 2 3 5 7 11 13, এই যে সংখ্যাগুলো, এগুলো 2 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এবার কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা কোনগুলোকে বলা হয়? যৌগিক সংখ্যা বলা হয় যেগুলো 2 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। মানে মৌলিক সংখ্যা ব্যতীত, মানে 2 এবং তার বেশি উৎপাদক তার থাকে। যেমন এক্সাম্পলের মধ্যে যা খুশি 4। ঠিক আছে? এখানে এক্সাম্পল দেওয়া নেই, এবার তোমরা এখানে নিজেরা জানো এগুলো সম্পর্কে। বাট আমি একটু বলার মতো, মানে এটা ওই বলতে হয় সেই জন্য বলা, কারণ এগুলো সম্পর্কে তোমরা, হ্যাঁ, এগুলো সম্পর্কে সবাই তোমরা কম বেশি জানো। ঠিক আছে? এর মধ্যে তোমার ধরো হচ্ছে 4 6, ঠিক আছে, 8 9, এগুলো সব আমাদের যৌগিক সংখ্যার মধ্যে পড়ে। এবার পারফেক্ট সংখ্যা বা নিখুঁত সংখ্যা কোনটাকে বলা হয়? পারফেক্ট সংখ্যা বলা হয় সেই সংখ্যাগুলোকে যে সংখ্যা তার উৎপাদকের সমষ্টির সঙ্গে সমান। যেমন সব সংখ্যা পারফেক্ট সংখ্যা নয়, যেমন 6 সংখ্যাটা পারফেক্ট। কেন?
কারণ 6 এর যে উৎপাদক সেগুলো হচ্ছে 1, 2 আর 3। আর এই 1, 2, 3 কে যোগ করলে 6 পাওয়া যায়, সেই জন্য 6 পারফেক্ট সংখ্যা। এরকম পারফেক্ট পরবর্তী সংখ্যা 28। কেন? 28 এর উৎপাদক 1, 2, 4, 7, 14 এবং 28। তাহলে এগুলোকে যদি যোগ করি তাহলে আমরা পাবো, 28টাকে তো আর যোগ করবো না, 28 বাদে 1, 2, 4, 7, 14 আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো 28। তাহলে এরকম আরেকটা সংখ্যা হচ্ছে 40, মানে আমাদের 496। এরকম 3টে সংখ্যার এক্সাম্পল দেওয়া আছে, এক্সামের সময় বলবে নিচের কোন সংখ্যাটি পারফেক্ট সংখ্যা। এবার তুমি যদি না জানো পারফেক্ট সংখ্যা মানে কি অপশনের মধ্যে 6, 28, 496, আরেকটা অপশন দিলে হয়তো 49, বা ধরো হচ্ছে নিচে 96। এবার তার মানে যদি সংখ্যাগুলো তুমি জানো, এক্সাম্পলটা যদি জানো যে পারফেক্ট নাম্বার কাকে বলা হয়, তাহলে তুমি অ্যান্সার করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। ওকে, এটা মাথায় রাখতে হবে। তারপরে কো প্রাইম বা সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা বলতে কো প্রাইম বলা হয় কোনগুলোকে, যখন দুটি সংখ্যার গসাগু 1 হয় তখন তাদের কো প্রাইম বলা হয়। যেমন 3, 5, 3, 5, 5, 7, 11, 13। এখানে কি হচ্ছে, সরি, এটা হচ্ছে টুইন প্রাইম। কো প্রাইম মানে হচ্ছে দুটোর মধ্যে কি পার্থক্য, দেখো বুঝতে পারবে। কো প্রাইম মানে হচ্ছে দুটো সংখ্যা 2, 3, 8, 9। এবার বলবে স্যার এখানে হচ্ছে 2, 3টা তো বুঝলো মৌলিক সংখ্যা আছে, কিন্তু 8, 9 এরা তো মৌলিক সংখ্যা নয়, কারণ 8টাও যৌগিক সংখ্যা, 9টাও যৌগিক সংখ্যা, তাই না? 8 এবং 9 এটা কি মৌলিক সংখ্যা? নিশ্চয়ই না। 8 আর 9 দুটোই যৌগিক সংখ্যা। কিন্তু যৌগিক সংখ্যা হলে কি হবে, 8 আর 9 যৌগিক সংখ্যা হতে পারে, কিন্তু এদের দুজনের মধ্যে কি কোনো কমন, মানে কোনো কি কমন উৎপাদক আছে? নিশ্চয়ই নেই। 8 এর উৎপাদক আর 9 এর উৎপাদকের মধ্যে কোনো কমন উৎপাদক নেই। সেই জন্য 8 আর 9 দুজনে মৌলিক যৌগিক সংখ্যা হতে পারে, কিন্তু তারা পরস্পর মৌলিক। ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখবে। কিন্তু যখন টুইন প্রাইম হবে, কো প্রাইম এটা, কিন্তু টুইন প্রাইম হবে তখন দুটো সংখ্যাকেই মৌলিক সংখ্যা হতে হবে। ঠিক আছে, এবং টুইন প্রাইমের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা মানে মাথায় রাখতে হবে, দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল যেন 2 হয়। মানে 3, 5, 5, 7, 11, 13 এগুলো টুইন প্রাইম। এরপরে পরের এক্সাম্পল 17, 19 সেটা হবে, কিন্তু 13, 15 হবে না। কেন হবে না? কারণ 13 মৌলিক সংখ্যা, কিন্তু 15 তো মৌলিক সংখ্যা নয়। তাহলে 13, 15 হলো না। এরপরে 19 মানে আমাদের 13, 17, 19 হলো। তারপরে তোমার হচ্ছে আবার পরে তোমার হচ্ছে আর এরপরে হচ্ছে 41, 43 এরকম সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে টুইন প্রাইমের এক্সাম্পল। এরপর রয়েছে আমাদের মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার এক্সাম্পল যেগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। পি বাই কিউ মানে যদি লব আর, এবার পি বাই কিউ মানে কোনো সংখ্যা ভগ্নাংশকে আমরা যদি পি বাই কিউ আকারে লিখি, তার মানে অ্যাকচুয়ালি পিটা কি হয়, পিটা হয় ভগ্নাংশের লব হয়, আর কিউটা কি হয়, কিউটা ভগ্নাংশের হর হয়। লব আর হর থাকে। এবার এই যে দুটো সংখ্যা লব আর হরের মধ্যে যদি আমরা কোনো সংখ্যাকে লব বা হর, লব বাই হর ফর্মে লিখতে পারছি, মানে এখানে লবটাও লেখা সম্ভব হচ্ছে, হরটাও লেখা সম্ভব হচ্ছে। এবার বলবে স্যার কোন জায়গায় লেখা সম্ভব না? যেমন এক্সাম্পল দেওয়া হলো 2/0। বলবে হ্যাঁ সেটা তো লেখা তো গেল তো, কিন্তু 2/0 এটা তো আর মান নয়, এটা অসংজ্ঞাত মান, ইনফিনিটিভ মান। সেটা কিন্তু পি বাই কিউ আকারে হলো না, তাহলে সেই জায়গায় হলো না। কিন্তু 0/2 এটা সমান কিন্তু 0, তাহলে এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। কিন্তু 2/0 এটা কিন্তু মূলদ সংখ্যা নয়। অর্থাৎ যে সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে সেগুলোকে আমরা বলবো মূলদ সংখ্যা। যেমন উদাহরণ দেওয়া আছে 1/8, -8 পূর্ণ 1/11, 0, 6, 5 পূর্ণ 2/3 এগুলো। আর অমূলদ সংখ্যা কি? ইনফিনিটি নাম্বার, অথবা যেসব সংখ্যাগুলোর মান অসীম সেগুলোকে ইররেশনাল বা অমূলদ সংখ্যা বলা হয়। যেমন √2 মান 1.4141414141 এরকম পরপর চলছে, তাহলে এর মানের তো শেষ নেই, পরপর কন্টিনিউ চলছে, সেই জন্য এটা হচ্ছে অমূলদ সংখ্যা। সেরকম √3 মার 1.732, তারপরে আরো সংখ্যা রয়েছে, শেষ নেই, সেই জন্য এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আশা করি বোঝা গেছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করো, আমি ক্লিয়ার করব। ওকে, আচ্ছা বলো, এতটা যে বোঝালাম এগুলো টোটালি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। না স্যার, ক্লিয়ার আছে, কিন্তু এখানে যদি 2/1 থাকে তাহলে এটা কি হবে? 2/1 অবশ্যই সেটা মূলত হবে 2/1 মানে কত? 2/1 মানে 1, 2/1 মানে 2, তাহলে সেটা অবশ্যই মূলত সংখ্যা হবে। ঠিক আছে, ক্লিয়ার। ঠিক আছে, হবে। এবার এখানে কয়েকটা জিনিস আমাদের একদম মনে রাখতে হবে, যে সমস্ত যে প্রকৃত সংখ্যা বা রিয়েল নাম্বার হলো সম্পূর্ণ সংখ্যা, কিন্তু সম্পূর্ণ সংখ্যা যেগুলো হোল নাম্বার আছে তারা প্রকৃত সংখ্যা নয়।
এটা এমসিকিউ এর মধ্যে বা যেগুলো দেখবে টেটের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন থাকে, যেগুলো সহজ প্রশ্ন, কিন্তু মনে রাখবে সমস্ত প্রকৃত সংখ্যাই সম্পূর্ণ সংখ্যা, এটা ঠিক না ভুল, ঠিক আছে, বা সমস্ত প্রকৃত সংখ্যা সম্পূর্ণ সংখ্যা অথবা পূর্ণ সংখ্যা এরকম অপশন দেবে। তাহলে কি পার্থক্য? প্রকৃত যদি সম্পূর্ণ সংখ্যা বলি তার মধ্যে কিন্তু শূন্য থাকে, কিন্তু প্রকৃত সংখ্যার মধ্যে কিন্তু শূন্য থাকে না। এটা আমরা অলরেডি প্রথমেই আলোচনা করলাম। হোল নাম্বার আর প্রাইম মানে ন্যাচারাল নাম্বারের মধ্যে পার্থক্য কি প্রথমেই আমরা ডিসকাস করলাম। এবার তারপরে কিছু কিছু জিনিস এটা মনে রাখবে যে জোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করলে কিন্তু একটা জোড় সংখ্যাই হয়। যেমন 2+4 যোগ করলে 6, সেটা জোড় সংখ্যা। বিজোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা যোগ করলে কিন্তু জোড় সংখ্যা হয়। যেমন 3+5 যোগ করলে 8 হয়, সেটা একটা জোড় সংখ্যা। কিন্তু জোড় সংখ্যার সঙ্গে যদি বিজোড় সংখ্যা যোগ করো সেটা একটা বিজোড় সংখ্যা হবে, আর জোড় সংখ্যা থেকে যদি জোড় সংখ্যা বিয়োগ করো সেটা একটা জোড় সংখ্যা হবে। এবার যোগ বিয়োগটা তো খুব সহজ, কিন্তু গুণের ক্ষেত্রে এগুলো মনে রাখবে, এগুলো কোশ্চেন থাকবে যে দুটি জোড় সংখ্যার যোগফল কি হবে, একটি জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা একটা শূন্য বা অসংজ্ঞাত এরকম অপশন দিবে। তো এই যে ছকটা দেওয়া আছে এই ছকটা একটু মনে রাখার চেষ্টা করবে। যারা এমনি অঙ্ক জানো তাদের জন্য এটা মনে রাখার প্রয়োজন নেই, কিন্তু যারা জানো না তাদেরকে এটা একটু দেখে নিতে হবে। এবার তারপরে হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। কোন মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট? 2। এবার দেখো 2 সংখ্যাটা কিন্তু মৌলিক সংখ্যা, কিন্তু 2 সংখ্যাটা মৌলিক কিন্তু জোড় সংখ্যা, এই জন্য একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। কারণ এরপরে যত জোড় সংখ্যা আছে সব যৌগিক সংখ্যা। কেন? কারণ 2 এর পরের যৌগিক সংখ্যা কত? 4, কিন্তু 4 আর মৌলিক নয়, কারণ 4 আবার 2 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে একমাত্র একটাই জোড় সংখ্যা আছে যেটা মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 2। এটা মনে রাখবে, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। আর প্রথম মৌলিক সংখ্যা, মৌলিক বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা কিন্তু বিজোড় সংখ্যা প্রথম, সেটা হচ্ছে কি আমাদের 3। এবার কেন 3? কারণ 3 এর পরে 1 কিন্তু নয়। কেন 1 নয় বলবে স্যার? 1 তো মৌলিক সংখ্যা না, 1 কে বলা হয় অনন্য সংখ্যা, অর্থাৎ 1 কোনো মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয়, 1 হচ্ছে অনন্য সংখ্যা। এটা মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? আর সবচেয়ে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা, যে যৌগিক সংখ্যা সবচেয়ে ছোট ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা, সেটা কি? সেটা হচ্ছে 4। কারণ 4 এর আগে কোনো যৌগিক সংখ্যা নেই। আর সবচেয়ে ক্ষুদ্রতম বিজোড় যৌগিক সংখ্যা, ছোট বিজোড় যৌগিক সংখ্যা, ক্ষুদ্রতম বিজোড় যৌগিক সংখ্যা কত? 9। কারণ এর আগে কোনো এরকম সংখ্যা নেই যারা বিজোড় অথচ যৌগিক সংখ্যা নয়, 9 এর থেকে কেউ কিন্তু নেই। তাহলে এগুলো এমসিকিউ এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বোঝা গেছে আশা করি? ওকে, চলো এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী জিনিস, সেটা হচ্ছে আমাদের বিভাজ্যতার পরীক্ষা। যে আমাদের যে ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা হয় সেই বিভাজ্যতার পরীক্ষা সম্পর্কে এবার আলোচনা করব। প্রথমত বিভাজ্যতার পরীক্ষার মধ্যে কোন সংখ্যা কত দ্বারা বিভাজ্য আমরা কিভাবে জানবো? প্রথমত 2 দ্বারা বিভাজ্য। কি করে আমরা পাই কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য? তাহলে সেই সংখ্যার শেষে যদি আমাদের 0, 2, 4, 6, 8 অথবা এগুলো থাকে তাহলে সংখ্যাটা কি হয়? 2 দ্বারা বিভাজ্য হয়। মানে জোড় সংখ্যা যদি হয় তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। এক্সাম্পল একটা দেওয়া আছে 5, 8, 4, 6, 9, 4, 6, 9, 4, শেষ সংখ্যা 4 আছে, তাহলে 4 আছে মানে 2 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ পুরো সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। কিন্তু যদি শেষে এই যে 5 আছে, 5 যেহেতু 5 আছে তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য নয়। এবার কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবো? খুবই সহজ। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে যদি সেই যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটার অঙ্কগুলোকে যোগ করতে হবে, তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য হয়। মানে বলবে স্যার অঙ্কগুলোর যোগ মানে কি? 6, 9, 5, 4, 2, 1 এগুলোকে যোগ করো। 6 প্লাস 9 প্লাস 5 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 যোগ করলে কত হয়? 27। এবার 3 এর নামটায় দেখো 27 আছে কিনা? আছে। 3, 9, 27। যেহেতু এটা 27টা 3 দ্বারা বিভাজ্য তাহলে পুরো সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। আরেকটা এক্সাম্পল দিয়েছে 948653, এর যোগফল হচ্ছে 35, কিন্তু 35 তো 3 দ্বারা বিভাজ্য নয়, সেই জন্য এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে বোঝা গেল কি করে আমরা বুঝবো কোন সংখ্যা কত দ্বারা বিভাজ্য হবে? যদি সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। ওকে, এবার কি করে বুঝবো কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা? 3 এর পরে 4, 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? যদি যে সংখ্যা দুটো হয়েছে, পুরো সংখ্যা দেখার দরকার নেই, কি করব? শেষ দুটো অঙ্ক, মানে শেষ দুটো অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। কিরকম এক্সাম্পল? একটা বড় সংখ্যা 6, 8, 7, 9, 3, 7, 6।
আমি কি করলাম, পুরো সংখ্যা না দেখে শেষ দুটো সংখ্যা মানে 76, এই যে 76 আছে, এটা কি 4 দ্বারা বিভাজ্য? দেখলাম 76 সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, যেহেতু শেষ 76 সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু পরের সংখ্যাটা 496138 3838, এটা তো 4 দ্বারা বিভাজ্য নয়, তাহলে পুরো সংখ্যাটাও কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এভাবে আমরা 4 দ্বারা বিভাজ্যটাও বুঝতে পারবো। এবার কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝবো? 3 এর নিয়ম আর 9 এর নিয়ম একই, সেই জন্য 3 এর নিচে 9 বলা ছিল। কিভাবে যোগ করব? সেম ব্যাপার, যদি অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়, যোগ করলাম, যোগফল 9 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য হবে। মানে ওই যে সংখ্যাটা বললাম, বা আরেকটা অপশন দিয়েছে এখানে 2 4 6 5 9 1, যোগ করলাম, যোগফল কত হলো? 27। আগেরটাও যে সংখ্যাটা ছিল যোগফল 27 ছিল, এবার 27 9 3 27, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য। কিন্তু পরের যে সংখ্যাটা 734519, এর যোগফল হচ্ছে 29, 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে পুরো সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য নয়। বোঝা গেছে? ভীষণ সহজ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার এখানে 4 এর পরে 5 আছে, 5টা ভীষণ সহজ। কিভাবে বুঝবো 5 দ্বারা বিভাজ্য? 5 দ্বারা বিভাজ্যের নিয়ম, যদি সংখ্যাটার শেষ অঙ্ক মানে একদম লাস্ট ডিজিট, একক স্থানের অঙ্ক যদি 0 হয় অথবা 5 হয়, তাহলে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। খুবই সহজ এক্সাম্পল, শেষ সংখ্যাটা, এই সংখ্যাটা দেখো শেষে 5 আছে, তাহলে এই জন্য সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। আর এই সংখ্যাটার শেষে দেখো 0 আছে, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্যের নিয়ম, সেই দেখো আলাদা করে কোনো নিয়ম নয়, যদি সংখ্যাটা যদি দুটো মানে 6 এর উৎপাদক কত 2 এবং 3, তাহলে সংখ্যাটা যদি 2 এবং 3 উভয় দ্বারাই ভাগ করা যায়, তাহলে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। 2 এবং 3, কারণ 6 এর উৎপাদক 2 এবং 3। সেরকম ভাবে যদি 12 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবো? যদি সংখ্যাটা 12 মানে কত 3 4 এ 12, তাহলে সংখ্যাটা যদি 3 এবং 4 উভয় দিয়েই ভাগ করা যায়, তাহলে সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 4 3 এ 12, বোঝা গেল? সুন্দর। যদি 15 দ্বারা বিভাজ্য কি করে বুঝবো? যদি সংখ্যাটা 15 মানে 3 5 এ 15, তাহলে সংখ্যাটা যদি 3 এবং 5 উভয় দিয়েই ভাগ করা যায়, তাহলে সংখ্যাটা 15 দ্বারা বিভাজ্য হবে। 18 দ্বারা বিভাজ্য কি করে বুঝবো? 18 মানে 2 9 18, তাহলে 2 আর 9 আমরা সবই জানি, তাহলে 2 আর 9 উভয় দিয়েই যদি ভাগ করা যায়, তাহলে 18 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এগুলোর এক্সট্রা কোনো নিয়ম নয়, শুধু এইভাবে যদি দুটো সংখ্যা দ্বারাই ভাগ যায়, তাহলে সেটা 18 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, তাহলে হলো, তাহলে আমরা 9 বুঝলাম। এবার যদি বলছে 8 বা 10 দ্বারা বিভাজ্য, আরো সহজ, সব থেকে সহজ, যদি সংখ্যাটার শেষে একক স্থানীয় অঙ্ক যদি 0 হয়, একক স্থানের অঙ্ক যদি 0 হয়, তাহলে সংখ্যাটা 10 দ্বারা হবে। ঠিক আছে? এবার 8 দ্বারা বিভাজ্য কি করে হবে? যদি সংখ্যাটার শেষ তিনটে অঙ্ক যেগুলো যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা বিভাজ্যতাগুলো এখানে দেখলাম। আচ্ছা, এবার 11 দ্বারা দেখো, এবার এক্সামের মধ্যে যেটা বেশি সবচেয়ে আসে সেটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্যের নিয়ম। সেটা কি 11 দ্বারা বিভাজ্যের নিয়ম? একটু আলাদা। কোন সংখ্যার বিজোড় স্থানের অঙ্কের যোগফল আর জোড় স্থানের অঙ্কের যোগফলের পার্থক্য যদি 0 হয় অথবা 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে যে সংখ্যাটা রয়েছে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। বলবে স্যার কি ব্যাপার, বুঝলাম না। তাহলে কি রকম ব্যাপার? যেমন একটা সংখ্যা দেওয়া আছে 2 9 4 4 3 5 4 1 7, তাহলে এর দেখো বিজোড় স্থান মানে প্রথম তৃতীয় পঞ্চম স্থানে কি? তাহলে প্রথম সংখ্যা 7, তারপরে সংখ্যা একটা করে ছেড়ে 4, তারপরে সংখ্যা 3, তারপরে সংখ্যা 9, তাহলে এদের যোগফল মানে 7 প্লাস 4 প্লাস 3 প্লাস 9, যোগ করলাম, তাহলে যোগফল হলো কত? যোগফল হচ্ছে 23। আর জোড় সংখ্যা মানে কত? 1 5 4 2, যোগ করলাম 1 5 4 2, যোগ করলে কত হয়? 12, যোগফল হলো 23 মাইনাস 12, বিয়োগ করলাম, বিয়োগফলটা হলো 11। তাহলে বিয়োগফলটা যেহেতু 11 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, কারণ বিয়োগফলটা 11 অথবা 22 হতে পারে বা 33 হতে পারে, যা খুশি হতে পারে, তাহলে যেহেতু 11 দ্বারা বিভাজ্য, তাহলে হচ্ছে বিভাজ্য। এবার অনেক সময় পরেরটা দেখো, আরেকটা এক্সাম্পল দিয়েছে 5 7 4 6, এই যে আরেকটা নাম্বার, এখানেও দেখো জোড় স্থান বিজোড় স্থানের যোগ বিয়োগ করলাম, দেখলাম হচ্ছে 9, তাহলে যেটা 11 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটাও 11 দ্বারা বিভাজ্য হলো না। এবার আমরা যদি এরকম একটা করলাম যে সংখ্যা, সেই সংখ্যাটা দেখলাম জোড় বিয়োগ স্থানে বিয়োগ করে বিয়োগফলটা 0 হয়ে গেল, তাহলে 0 হয়ে গেলেও কিন্তু সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। যেমন একটা ছোট্ট একটা এক্সাম্পল আমি দিচ্ছি, সাপোজ ধরো 1 2 4 3, ঠিক আছে? এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা তোমাকে দেখতে বললো। তাহলে আমি বিজোড় স্থান আর জোড় স্থানে, বিজোড় স্থান মানে 3 আর 5, আর জোড় স্থান মানে 4 এবং 5, তাহলে 4 5 যোগ করলেও 5 হয়, 3 2 যোগ করলেও 5 হয়,
5 বিয়োগ 5 করলে 0, তাহলে এই সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য হবে। ওকে, সিম্পল। এবার 25 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? সেই একই ব্যাপার, যদি শেষ দুটো যে সংখ্যা রয়েছে সেই দুটো সংখ্যা যদি 0 0 হয় অথবা 25 দ্বারা বিভাজ্য হয় শেষ দুটো সংখ্যা, তাহলে পুরো সংখ্যাটাও 25 দ্বারা বিভাজ্য হবে। এক্সাম্পল দেওয়া আছে, ওই যে লাস্ট সংখ্যা, এই সংখ্যাটা শেষ দুটো সংখ্যা 75 বা 75 আছে, যেহেতু 75 25 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটাও 25 দ্বারা বিভাজ্য। কিন্তু শেষ সংখ্যা 45 তো 25 দ্বারা বিভাজ্য নয়, তাহলে সংখ্যাটাও 25 দ্বারা বিভাজ্য হবে না। ওকে, বোঝা গেল? বলো, পুরো টপিকটা আমরা বুঝতে পারলাম? কোনো অসুবিধা আছে? বুঝতে পারছি না স্যার। সবার ক্লিয়ার? এবার আমরা করব যে বলেছিলাম কিছু অঙ্ক আমি করে দেব, তারপরে তোমাদের প্র্যাকটিসের জন্য আমি পিডিএফটা তোমাদের দেবো বলেছিলাম। যাই হোক, তো তোমরা কি এগুলো করেছো? যারা ক্লাস করছো তারা কি উদাহরণগুলো করতে পেরেছো? করি যা স্যার, করেছি এখনো। আচ্ছা, কয়েকটা হয়েছে না সব হয়েছে? 20 পর্যন্ত। আচ্ছা 20 পর্যন্ত হয়ে গেছে সব। আচ্ছা, বাকিদের কিছু করেছো না কিছু করোনি? রেসপন্স করো। বিদিশা, সত্যবান। হ্যাঁ স্যার, 1 আর 2 করেছিলাম, কিন্তু একটা আটকে গেছিলাম 3-এরটা। আচ্ছা ঠিক আছে। আর শুক্লা কিছু করেছো না করোনি? বিদিশা কিছু হ্যাঁ করেছো না? হ্যাঁ স্যার করেছি। আচ্ছা, কত দূর হয়েছে শুক্লা? ওই এক্সাম্পল গুলো করেছি 5-6টা, তারপরে এমসিকিউ গুলো করেছি 10-12টা। আচ্ছা আচ্ছা, বিদিশা কটা করেছো? স্যার আমি আগে থেকে ক্লাসটা আসলে মিস করে গেছিলাম, এই আচ্ছা জন্য আচ্ছা করা আচ্ছা হয়নি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রেকর্ডিংটা দেওয়া হয়নি কারণ আজকের ক্লাসের সাথে রেকর্ডিংটা একসাথে দেবো বলে, আগের দিন ইনকমপ্লিট ছিল, এটা ওই ফ্যামিলির সমস্যার জন্য, একটু আর্জেন্সির জন্য অফ করেছিলাম, আহ, ওটার সঙ্গে আমি অ্যাটাচ করে দেবো বলে। ঠিক আছে, অসুবিধা নেই। আজকে অ্যাকচুয়ালি ক্লাসটা এরকমই হওয়ার কথা যে আমি করিয়ে দেবো 20টা, তারপর তোমরা করবে। ঠিক আছে, হয়নি কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি করে দিচ্ছি, যেগুলো যেগুলো যাদের হয়ে গেছে একটু চেক করে নাও। বলেছে 197 স্টার 5462 সংখ্যাটির সঙ্গে এই স্টার চিহ্নিত স্থানে কত বসালে 9 দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা, তো 9 দ্বারা বিভাজ্য তার নিয়ম আমরা জানি, যে সংখ্যাগুলো যে রয়েছে তার অঙ্কগুলোকে যোগ করব, যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে সংখ্যা কি আছে? 1 প্লাস 9 প্লাস 7 প্লাস 5 প্লাস 4 প্লাস 6 প্লাস 2, তার সঙ্গে আমরা যে স্টার সংখ্যাটা আছে, এবার তোমরা এখানে যোগ করবে। যোগ করলে এটা কত হচ্ছে? 34 প্লাস স্টার হচ্ছে, তাই তো? এরকম আসছে। এবার আমি তোমাদের একটা কথা বলি, তোমরা এক্সামের সময় যোগ করবে 1 প্লাস 9 হলো 10, 17, 17-এর সঙ্গে 5, এরকম করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরকম ভাবে যোগ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি তোমাদের একটা ট্রিক শেখাচ্ছি আরো বেশি তাড়াতাড়ি কিভাবে করতে পারো। ঠিক আছে, কি করবে? যখনই এরকম সংখ্যা পাবে, সংখ্যাগুলোকে চেষ্টা করবে 9 করে দিতে, তাহলে যদি কোনো দুটো সংখ্যার যোগফল 9 হয় তাহলে সেটা বাদ চলে যাবে। মানে তোমাদের একটা এক্সাম্পল দিই, সাপোজ ধরো 3-এর সাথে তুমি যদি 9 যোগ করো তাহলে কত হবে? 12। 12-র অঙ্ক যোগ করলে কত হবে? 3 হবে। ঠিক আছে, সেরকম হয়তো 4 5 9 8, ঠিক আছে, এরকম একটা সংখ্যা, তাহলে এখানে তোমার 9 আছে কত? এই 9 তুমি বাদ দিয়ে দিলে, 4 5 9 হলো, বাদ দিয়ে দিলে, তাহলে যোগফল হবে 8। এবার তুমি যদি এটাকে যোগ করো, 4 প্লাস 5 মানে 9, 9 প্লাস 9 18, 18 প্লাস 8 হচ্ছে 26, 26 মানে 2 আর 6 যোগ করলে 8। তার মানে এই চেষ্টায় থাকবে যে যে দুটো সংখ্যা যোগ করলে 9 হয় তাদেরকে বাদ দেওয়ার পরিকল্পনা করবে। তাহলে কিভাবে করবে? দেখো এখানে 1 9 7 5 4 6 2 আছে, সংখ্যা আছে, তুমি কি করলে? সংখ্যাগুলো 9 বাদ দাও, তাহলে 7-এর সঙ্গে 2 বাদ দাও, 7 2 9 হয়ে গেল, 5 4 9 বাদ দাও, তাহলে রইল কত? 7। 5 মানে 6 একে যোগ করলাম 7। এবার দেখো 36-এর সাথে তাহলে কত যোগ করতে হবে? 9-এর নামটায় 9 4-এ 36, তাই তো? 9 4-এ 36। 34-এর সাথে তাহলে কত যোগ করতে হবে? 2 যোগ করতে হবে, তাহলে 36 হবে। তাহলে দেখো এখানেও দেখো যোগ করতে 7 হচ্ছে, 7-এর সাথে কত যোগ করতে হতো? 9-এর জন্য 2 যোগ করলেই আমাদের হয়ে যেত। তাহলে দেখো বোঝা গেল কত তাড়াতাড়ি আমরা করতে পারবো। ক্লিয়ার হলো না হলো না? ট্রিকটা বুঝলে কিভাবে করলাম? ওকে, ক্লিয়ার? বলো। বাকি বুঝতে পেরেছো সবাই, না বুঝতে পারেনি?
আরেকবার হ্যাঁ স্যার। হ্যাঁ, কি বলছো বলো, আরেকবার বলবো? হ্যাঁ একটু আরেকবার বলুন। হ্যাঁ, তাহলে কি করবে, সংখ্যাগুলোতে কি করবে, যে সংখ্যাগুলো থাকবে, এই ধরো 5, 4, 6, 2, এই যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলোর যেখানে যেখানে যোগফল 9 হবে তাদেরকে বাদ দেবে। এখানে 9 আছে, শুধু বাদ দিয়ে দিলাম 9। 7 আর 2 যোগ করলে কত হয়? 9, বাদ দিয়ে দিলাম। 5 আর 4 যোগ করলে কত হয়? 9, বাদ দিয়ে দিলাম। তাহলে বাকি কি রইল? 6 আর 1 যোগফল কত হলো? 6 আর 1 যোগ করলে 7 হলো। তাহলে 7 এর সাথে কত যোগ করলে 9 হবে? 2 যোগ করলে, তাহলে উত্তরও দেখবে 2 হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল না? গেল না এবার? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে ওই রকম আমি একটা তোমাদের জাস্ট করতে বলছি, তোমরা একটা করো। বলবে 2, 8, 7, 8, 6, 5, 4, 9 স্টার। স্টারের জায়গায় কত বসালে 9 দ্বারা বিভাজ্য হবে? শর্ট করে বলো, যোগফল যোগ না করে, আমি যেভাবে বললাম সেভাবে। ঝট করে উত্তর বলো দেখি, কে তাড়াতাড়ি উত্তর বলতে পারে। কত হবে অ্যান্সার? 2। 2। বাকিদের কি বলছো? দেখো, সেই আগের নিয়ম করার দরকার নেই, আমি যেভাবে শেখালাম। দেখো 9 বাদ দিয়ে দিলাম, 9। 5 আর 4 9 বাদ দিয়ে দিলাম। এবার বাকি খুঁজে পাচ্ছ না, কিন্তু 9 এর কোনো গুণিতক চেষ্টা করো। 18, 8 2 10, 8 18 বাদ। 18 মানে 9 এর মাল্টিপল বাদ হয়ে গেল। বাকি কি রইল? 7 আর 6। তাহলে 7 6 যোগ করলে হবে 13। তাহলে কি হলো? 2 কেন হলো? 2 কেন হলো সৈকত? 2 তো হবে না। 7 6 13। তাহলে 13 সাথে কত যোগ করলে? 18। 13 5 18, তাহলে ও স্টারের 6 জায়গায় তো 5 হবে। হ্যাঁ, ওই 6টা মিস করে গেছে, লেখা তাই হয়নি তো? 6টা, এটা আমি তাহলে খাতায়। দেখো, তাড়াহুড়ো করতে গিয়ে তাহলে কত হবে? 5 হবে। বাকিরা বুঝতে পারলে কিভাবে হলো তাড়াতাড়ি অ্যান্সারটা? হ্যাঁ স্যার। তাহলে দেখো, তুমি যদি যোগ করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই। এই দেখো, 2 8 10, 10 8 17, 17-র সঙ্গে 8 যোগ করো, কত হবে? 25। তাই তো? 25-এর সাথে 6 যোগ করলে 31, 31-এর সঙ্গে 5 36, 36 4 40, 40 সাথে 49। তাই তো? 10 17, 17 8, 17 8 তোমার হচ্ছে 25, 31, 36, 40, 49। 49-এর সাথে তাহলে কত যোগ করতে হবে? 49-এর সাথে তোমার 5 যোগ করতে হবে, তাহলে 54 হবে। 9 6 54, দেখো 5 হলো উত্তর। তাহলে দেখো, ওটা সহজ না, তাতে দেখো যোগে একটা ভুল হতে পারে, কিন্তু আমি যেভাবে বললাম তাড়াতাড়ি হবে অঙ্কটা। ক্লিয়ার হলো? বলো। হ্যাঁ। শর্ট ট্রিকটা বুঝলে, আমি এই জন্য শেখাচ্ছি যে কিভাবে তাড়াতাড়ি করে নিতে পারবে অঙ্ক। চলো, পরের অঙ্কটা কি বলেছে? কোন সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্যের নিয়ম বলেছিলাম কি? শেষ দুটো সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে 94, 94 কি 4 দ্বারা বিভাজ্য? না। না। এবার দেখো কি করে করবে। দেখো, এবার ভাবছো যে 94 4 দ্বারা বিভাজ্য, 4 একে 4, 4 2 8 করতে পারো। অথবা একটা মাথার মধ্যে খাটো, 100 তো হয়ে যাবে। 100 থেকে 4 বাদ দিলে 96, 96 থেকে 4 বাদ দিলে 92। তাহলে 92 96 হবে, 94 হওয়ার কোনো চান্স নেই। যদি একটু মাথার মধ্যে খাটাও, দেখবে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 4 দ্বারা এটা বিভাজ্য নয়, তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য নয়। পরেরটা কি 4 দ্বারা বিভাজ্য হবে? 72, দেখবো 72 4 দ্বারা কি বিভাজ্য? অবশ্যই। হ্যাঁ। অবশ্যই 4 দ্বারা বিভাজ্য। তাহলে পুরো, যেহেতু শেষ দুটো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, হ্যাঁ দিদি। তাহলে এখানেও পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। কোনো সমস্যা নেই, ইজি। তাই তো? চলো, পরবর্তী প্রশ্ন কি বলেছে? যদি 62684 স্টার ডলার সংখ্যাটি 8 এবং 5 উভয় দ্বারাই বিভাজ্য হয়, তাহলে স্টার আর ডলার চিহ্নিত স্থানে কি বসবে? কি হয়েছে উত্তর? 8 আর 0। ডলারটা ডলারটা 0 বেড়েছে, আর স্টারটা 4 আর 8 হবে। আচ্ছা,
ডলারটা বেরিয়েছে ডলার ইজ ইকাল টু 0 আর স্টার ইজ ইকাল টু 4 আর 8। 4 আর 8 বলছো, ডলারটা 8 বলছো। দুটোতেই হ্যাঁ, দুটোতেই হচ্ছে 4 আর 8 দুটোতেই হচ্ছে, ডলারটা না স্টারটা 4 আর 8। না আমি তো উত্তর জানতে চাইছি, 4 বসাবো না 8 বসাবো, আমি এটাই জানতে চাইছি। স্যার উত্তর একটাই দুটোই তো হচ্ছে দেখছি, মানে দুটো হতে পারে, আমি তোমার কাছে হ্যাঁ একটাই হ্যাঁ। উত্তর একটাই তোমাকে দেবে, অপশনে দুটোই দেবে, অপশনে দুটোই দেবে, তখন আচ্ছা কি আচ্ছা। করবে? তখন কি করবে? না আমি ওইভাবেও দেখেছি, মানে দুটোই হচ্ছে, মানে পুরোপুরি হচ্ছে। আচ্ছা তাহলে আমি তোমাকে বোঝাচ্ছি, এবার খুব ভালো প্রশ্ন এরকম। প্রথমত এই সংখ্যাটা বলেছে 8 এবং 5 দ্বারা বিভাজ্য, তাহলে প্রথম কথা 5 দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা সহজ, তাহলে 5 দ্বারা বিভাজ্য যদি হতে হয় তাহলে ডলারকে কি হতে হবে? তাহলে যে ডলার সংখ্যাটা আছে ডলারকে কি হতে হবে? হয় 0 হতে হবে, না হলে 5 হতে হবে, তাই তো নাকি? তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে না, তাই তো? হ্যাঁ এবার ডলার যদি 5 হয় তাহলে সে কোনোদিন 8 দ্বারা কি বিভাজ্য হবে? কোনোদিন তার পক্ষে সম্ভব নয়, কারণ 8 দ্বারা বিভাজ্যের নিয়ম শেষ তিনটে সংখ্যা যেন 8 দিয়ে বিভাজ্য হয়। এবার শেষ তিনটে সংখ্যা 8 দ্বারা বিভাজ্য কোনোদিন হবে না যদি লাস্ট সংখ্যাটা 5 হয়। তাহলে সঙ্গে সঙ্গে এই যে 5 ডলার যে 5 হওয়ার কোনো সম্ভাবনা নেই, বাদ হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে বলে দিলাম যে ডলার ইজ ইকাল টু 0 হবে। প্রথম অ্যান্সার আমরা পেলাম। ক্লিয়ার হলো না হলো না? হয়েছে? আচ্ছা এবার দেখো ডলার হ্যাঁ। আমরা পেয়ে গেছি 0। এবার তাহলে আমাদের সংখ্যাটা কি হবে? সংখ্যাটা হবে 4 স্টার 0। এবার এখানে কি বসবো? এবার দেখো এখানে 8 দ্বারা বিভাজ্য মানে শেষ সংখ্যাটা, এবার এখানে যদি তুমি 1 বসাও 410 বসাও তাহলে 410 কি 8 দ্বারা বিভাজ্য হবে? হবে না। 8 না 5 40 হবে না, তাহলে এখানে 1 হবে না। যদি 2 বসাই, 2 বসালে কি হবে? 420। 8 না 5 40, তাও হচ্ছে না। 3 বসালে কি হবে? 430, তাও না হচ্ছে না। 4 বসালে কি হবে? 440 হবে, তাই তো? হুম 4 বসালে হবে। হ্যাঁ এবার দেখো তুমি চেক করে দেখলে যে 5-এ হচ্ছে না, 6-এও হচ্ছে না, 7-এও হচ্ছে না, 8-এ এসে হচ্ছে। এবার দেখো তোমাকে এক্সামের সময় দিয়েছে স্থানে কি বসবে, একটা জায়গায় বলেছে ডলার সমান 4 আর এ সমান এটা, আরেকটা অপশনে দিয়েছে যে স্টার সমান 8 ডলার সমান 0। দুটো একটা অপশন এ, এটা অপশন সি, তুমি এ ক্লিক করবে না সি ক্লিক করবে? সবসময় মনে রাখবে যখন এরকম প্রশ্ন পড়বে সবসময় অলওয়েজ মিনিমাম নাম্বার নেবে। নাম্বার সিস্টেমে সবসময় যদি কিছু না বলা হয় তাহলে অবশ্যই মিনিমাম নাম্বার শুড বি, মিনিমাম নাম্বার তোমাকে নিতে হবে। কি বললাম, বোঝা গেল না গেল না? সর্বনিম্ন হ্যাঁ তোমাকে স্যার। দেখতে হবে, ঠিক আছে? তাহলে যেহেতু সর্বনিম্ন এই দুটোর মধ্যে কোনটা ছোট হবে, ডেফিনেটলি 4টা হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা, যে স্টার ইজ ইকাল টু 4 ডলার ইজ ইকাল টু 0। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। Okay, চলো পরেরটা ঝটপট এবার আমরা করি। 11 দ্বারা বিভাজ্যের নিয়ম এবার আমি ফার্স্ট করব, এবার আর বেশি সময় লাগবে না, এবার ফার্স্ট করব। 11 দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা জানি কি, একটা করে একটা ছেড়ে আমাদের দেখতে হবে, তাই তো? তাহলে এখানে হবে 4 3 7 8, এটা একটা অডের যোগ, মানে অড নাম্বার গুলো, আর ইভেনে হচ্ছে 8 2 আর 1। তাহলে 8 2 1 করলে কত হয়? 11, আর এটা যোগ করলে কত হচ্ছে? 7 7 14, 14 সাথে 14 8, 7 7 14, 14 8 22, তাই তো? 22। তাহলে বিয়োগফল কত হচ্ছে দুজনের মধ্যে? অন্তর, অন্তর হচ্ছে 11। তাহলে 11 11 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার, কোনো সমস্যা নেই? ওকে, পরেরটা সংখ্যাটি কি 24 দ্বারা বিভাজ্য? তাহলে বলেছিলাম 24 দিয়ে দেখার জন্য কি করতে হবে? 3 8 24, তাহলে সংখ্যাটা 3 আর 8 উভয় দ্বারা বিভাজ্য কিনা দেখবো। তাহলে 3 দ্বারা 8 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, যে শেষ তিনটে সংখ্যা যেন 8 দিয়ে বিভাজ্য হয়। তাহলে 788 কি 8 দ্বারা বিভাজ্য হচ্ছে? 8 8 8 7 56, 8 8 9 72, 8 8 24, তাহলে এটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কি? দেখো 3 দ্বারা বিভাজ্য আমি আবার সেই নিয়মটাই আমার কাজে লাগাচ্ছি। কিরকম? 9 যেখানে হবে বাদ দিয়ে দেবো, 6 3 9 বাদ, 7 2 9 বাদ, 5 4 9 বাদ। এবার দেখো বাকি 5 4 রইল 9, 9 কি 3 দ্বারা বিভাজ্য?
অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটাও 9 দ্বারা 3 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার হলো না হলো না? বোঝা গেল? কম টাইম দেখলে কিভাবে করলাম, যে ট্রিকটা শেখালাম এটাকে কাজে লাগানোর চেষ্টা করো বিভাজ্যতার নিয়মে, দেখবে কম সময় হয়ে যাবে। ওকে, তাহলে যেহেতু দুটো দ্বারাই বিভাজ্য তাহলে অবশ্যই 24 দ্বারাও বিভাজ্য হবে, কোনো সমস্যা নেই। চল নেক্সট, পরের অঙ্ক কি বলেছে? হ্যাঁ, এখানে সংখ্যাটা বলেছে 8 এবং 11 উভয় দ্বারাই বিভাজ্য, তাহলে m আর n এর মান কত হবে? কি হয়েছে উত্তর? n-টা 4 বেড়েছে আর m-টা 6 বেড়েছে। m-টা 6 আর n-টা বেরিয়েছে 4। ঠিক আছে, তাহলে দেখো 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য প্রথম নিয়ম, 8 দ্বারা বিভাজ্য দেখতে গিয়ে 5, 8 আর 9, 5, 8 আর n, তাহলে 5, 8 আর n, তাহলে কত হবে? আমরা 8 দিয়ে ভাগ করে দেখি। 8 7 56, 8 8 8 3 24, 8 4 8 5 40, 8 6 8 7 56, 8 7 56, তাহলে 2। এবার দেখো 2 এর এখানে কত হবে? একমাত্র 24 ছাড়া তো পসিবল না, তাহলে ডেফিনেটলি এই জায়গায় 4 বসতে হবে, তাহলেই তো এটা বিভাজ্য হবে 8 দিয়ে। তাহলে n সমান আমি এখান থেকে বলে দিলাম n সমান 4 হবে, কোনো সমস্যা নেই। প্রথম আমি জিনিসটা বের করে ফেললাম যে আমার n ইজ ইকাল টু 4। ক্লিয়ার? এবার আমরা m এ যাব। 11 দ্বারা বিভাজ্যের নিয়মে আমরা m এ যেতে হবে, কারণ অল্টারনেট আমাদের দেখতে হবে। তাহলে অল্টারনেট দেখলে m 9 4 4 8, তাহলে কত হচ্ছে যোগফল? কত হচ্ছে যোগফল? সম্ভবত m প্লাস কত হচ্ছে, 25 প্লাস m হচ্ছে, তাই না? 25 প্লাস m প্রথমটা এটা হচ্ছে, আর বাকিটা কত 25 হচ্ছে? প্লাস m, আর বাকিটা হচ্ছে 20 হচ্ছে। বাকিটা n প্লাস 4। হ্যাঁ, বাকিটা দেখো n কে 4 বসালে দেখবে 20 হচ্ছে, তাহলে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 5 এর পার্থক্য, তোমার হচ্ছে, হ্যাঁ 5 এর পার্থক্য। তাহলে অবশ্যই 5 এর পার্থক্য মানে m প্লাস 5 এর পার্থক্য, তাই তো? বিয়োগ যদি করি m প্লাস 5 এর পার্থক্য, তাহলে ডিফারেন্স তাহলে কত হবে? ডিফারেন্স হতে হবে m কে, তাহলে কত হতে হবে? m কে ডেফিনেটলি 6 হতে হবে, কারণ 6 না হলে আমাদের হচ্ছে 20। হ্যাঁ এবার দেখো, হ্যাঁ তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করবে। তার মানে এখানে আমরা কিন্তু দুটোকে জিরো করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ এই যে জিরো করতে গেলে তো আমাদের 25-এর সাথে কিছু বিয়োগ করলে তাহলে তো হবে। তাহলে m এর কত যোগ করলে ডিফারেন্সটা 11 হবে, তাহলে 20-র সাথে 20-র সঙ্গে 11 ডিফারেন্স করতে গেলে তাহলে কত হতে হবে? 31 হতে হবে, হ্যাঁ কি না? ভালো করে বুঝে বলো। 20-র সাথে যদি আমরা 25 প্লাস m কে নিতে চাই তাহলে কত ডিফারেন্স হতে হবে? মানে কত হতে হবে? 31 হতে হবে, তাহলেই তো 31 থেকে 20 বাদ দিলে 11 হবে ডিফারেন্স। তাহলে m কে তাহলে কত হতে হবে? 25-এর সাথে 6 যোগ করতে হবে, তাহলেই না 31 হবে। এই জন্য আমাদের m এর ভ্যালু 6 হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল না গেল না? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, নেক্সট, পরেরটা কি বলেছে? হাজারের সাথে ন্যূনতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 45 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 45 মানে 9 5 45 হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু এখানে দেখো ন্যূনতম সংখ্যা যোগ বিয়োগের কথা বলছে, তার মানে আমাদের এখানে কিভাবে করতে হবে? হাজারকে 45 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে দেখতে হবে ভাগশেষ কি আসছে। তাহলে 45 দিলে 45 2 90, তাহলে কত ভাগশেষ রইল? 10, তাই তো? শূন্য শূন্য বসালাম, তাহলে শূন্য মানে 10, তাহলে ভাগশেষ রইল 10। তার মানে 45, ভালো করে একটা খেয়াল করো, 45 20-তে কত হয়? 900 হয়, তাই তো? তাহলে 45 21-এ কত হবে? 45 21-এ কত হবে? 45 2 90, ও সরি সরি একটু ভুল হলো সরি, এক্সট্রিমলি সরি, ভুল হয়েছে আমার। হ্যাঁ, আর এটা 10, তো 10 100, সরি একটু সরি ভুল হয়েছে। হ্যাঁ 25 2 90, তাই তো? সরি 45 2 90, তাহলে ভাগশেষ রইল 10। তাহলে 45 22-এ, 45-এর সঙ্গে 22 গুণ করলাম, তাহলে 45 22-এ কত হচ্ছে আমাদের? 45 22-এ 10 কম, মানে 990 হচ্ছে অ্যান্সার। কেন? কারণ 45 থেকে যদি 10 ভাগশেষ রয়েছে বাদ দিই, 1000 থেকে 10, তাহলে 1000 থেকে 10 বাদ দেওয়া মানে কি?
990। তাহলে এটা তো আমাদের হবে না, তাহলে কত যোগ করতে হবে? তাহলে পরের সংখ্যাটা 45 ইন্টু 23। এবার আমরা মূর্খের মতো গুণ করব না। কেন গুণ করব না? কারণ আমাদের গুণ করলে আবার হবে, সেখান থেকে 1000 বিয়োগ করতে হবে, এত কষ্ট আমরা করব না। আমরা কি করব? ভাগশেষ যে রয়েছে আর ভাজক যে রয়েছে তাদের অন্তর বের করবো 45 থেকে, কারণ ওই 10টাই তো এক্সট্রা। তাহলে কত? 35। তার মানে আর যদি 10-এর সাথে 35 যোগ করে দেওয়া হয় এই ভাগশেষ 10-এর সাথে, তাহলে 45 হয়ে যাবে। তাহলে কত যোগ করতে হবে? 35 যোগ করতে হবে। বোঝা গেল না? বোঝা গেল না? ক্লিয়ার হলো? হুম এবার হুম কোশ্চেনটা যদি বলতো বিয়োগ, কত বিয়োগ করলে সংখ্যাটা 45 দ্বারা বিভাজ্য হবে, তাহলে বিয়োগ যদি বলতো তাহলে উত্তর তো এই যে মানে ভগ্নাংশ, মানে যেটা এ রয়েছে তো ভাগশেষ রয়েছে 10। যদি বলতো বিয়োগ, কত বিয়োগ করলে বিভাজ্য হবে, তাহলে আমরা 10 দিয়ে যেটা ভাগশেষ রয়েছে সেটাই উত্তর। আর যদি যোগ বলে তখন আমরা ভাজক থেকে ভাগশেষটাকে বিয়োগ করব, যেটা হবে উত্তর সেটাই হবে যোগ করা। ক্লিয়ার হলো? ওকে, চলো পরেরটা বলছে, দেখো সেই জিনিস বিয়োগের কথা বলছি যে 2000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 17 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো সেই ভাগ করব, 17 একে 17, তাহলে হচ্ছে 30, তাহলে 17 আবার 17 একে 17, সুন্দর। তাহলে এটা হচ্ছে আবার হচ্ছে 3 13 130, তারপর কত দিয়ে ভাগ হবে? 17 কত হয়ে গেল? তাহলে 17 কত করেছো গো? 7 3 6 4 4 8 স্যার এটা 8 না, 8 সাথে 7 17 7 7 7 49 এর 9 হাতে 119 দিয়েছে 4, 7 4 11, তাহলে হচ্ছে 1 1 আর হচ্ছে 2 মানে 11, 110, তাহলে 17 6 7 6 42 2 হাতে দিয়েছে 4, 102, তাহলে ভাগশেষ রয়েছে কত? 8, তাই তো? তাহলে কত বিয়োগ করতে হবে? না কিছু মনে ভুল হলো? ঠিক আছে, স্যার ঠিক ভুল আছে। হয়ে গেছে শেষের দিকটা। কোথায় ভুল হলো বলো তো? স্যার শূন্যটা নামানো হয়ে গেছে 11-এর পরে ওইটা, আর নামবে না শূন্য, ও হয়ে আচ্ছা গেছে আচ্ছা, স্যার হ্যাঁ শূন্যর লাস্ট কাজ। একটা বেশি নামানো হয়ে গেছে না, হ্যাঁ 11 একদম। তাহলে এইটা তাহলে 11 ভাগশেষ রইলো। তাহলে 11 যেহেতু ভাগশেষ রইলো, তাহলে কত বিয়োগ করতে হবে? ভাগশেষটাই উত্তর। তাহলে 11 উত্তর হবে অ্যান্সার। যে জিনিসটা বললাম, বিয়োগ বললে ভাগশেষটা হবে, আর যোগ বললে ভাজক মাইনাস ভাগশেষটা হবে। ক্লিয়ার তো? 3105-এর নিকটতম কোন সংখ্যা 21 দ্বারা বিভাজ্য? তাহলে 21 দ্বারা বিভাজ্য সেম ভাবে করব, 3105-কে 21 দিয়ে ভাগ করব, বললে ভাগশেষ কত থাকে? এবার দেখো এখানে বলছে নিকটতম, এখানে দুটো জিনিস খেয়াল করবে, কত দিয়ে যোগ করব আর কত দিয়ে বিয়োগ করব, যেটা নিকটতম হবে সেটা আমাদের অ্যান্সার হবে। তাহলে 3105 এটাকে আমরা 21 দিয়ে ভাগ করছি, তাহলে 21 একে 21, তাহলে কত হচ্ছে? 100। 21 5-এ 100, সরি সরি 21 5-এ না, 21 4-এ, 21 5-এ 105 হয়ে যায়, 21 4-এ 21 4-এ 84, 84, তাহলে এটা হচ্ছে 6 1 165, তাহলে 21 4 4 5 6 7 7 8 না 7-এ 21 7-এ 7, আমার হচ্ছে 7 14, 147। ঠিক আছে, তাহলে দেখো কত বিয়োগ করতে হবে? বিয়োগ করতে হবে আমাদের হচ্ছে 5 8 18, তাহলে দেখো 18 বিয়োগ করতে হবে, আর যোগ কত করতে হবে? 21 মাইনাস 18 মানে 3। তাহলে দেখো এই যে সংখ্যাটা রয়েছে এর সঙ্গে আমরা যদি 3 যোগ করি তাহলে 21 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে, 18 বিয়োগ করলে 21 দ্বারা সংখ্যা বিভাজ্য হবে। তাহলে কোনটা নিকটতম? নিকটতম কোনটা? 3 দিয়ে যোগটা নিকটতম হবে, তাহলে সেটা তো কাছাকাছি হবে।
তাহলে হুম। নিকটতম সংখ্যা মানে 3105 সাথে 3 যোগ করব, তাহলে হয়ে যাবে 3108। মানে এখানে উত্তর যেটা জানবে নিকটতম কোন সংখ্যা 21 দ্বারা বিভাজ্য, 3108টা হয়ে যাবে অ্যান্সার। কত যোগ বা কত বিয়োগ বলেনি, নিকটতম কোন সংখ্যা। 18 দিয়ে বিয়োগ করলে আমরা একটা অ্যান্সার পাবো, দরকার নেই আর করার। আর 18 দিয়ে 3 দিয়ে যোগ করলে এটা একটা অ্যান্সার পাবো। তাহলে যেটা যোগ সেটা আমরা উত্তর করবো। ক্লিয়ার না, ক্লিয়ার না বলো? হুম। এবার বলেছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 476 দ্বারা বিভাজ্য। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত? একের পিঠে 4টে শূন্য, 1 2 3, হ্যাঁ 4টে শূন্য, 476 দ্বারা বিভাজ্য। সেম ভাবে দেখো 476 দিয়ে আমি ভাগ করবো, তাহলে 476 দিয়ে ভাগ করলে 476 দুইয়ে তোমার হচ্ছে 6 দিয়ে 12 2 হাতে রয়েছে 1, 15 5 আর একে 9, একটা সরিয়ে করতে হতো, 952। হ্যাঁ 6 2 12 2 হাতে রয়েছে 1, 4 2 14 15 5 হাতে রয়েছে 1, 952। তাহলে রিমাইন্ডার কত? 48, 48 আর 0। তাহলে 476 একে 476। তাহলে ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 4, তাই তো? এবার হচ্ছে বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এই যে 4, এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে নিশ্চয়ই সেটা 4 অঙ্কের মানে 5 অঙ্কের থাকবে না, 4 অঙ্কের হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে? এখানে আর বিয়োগ করলে হবে না, এখানে যোগ করতে হবে। কিন্তু 4 যোগ করলে তো উত্তর হবে না। তাহলে যোগ করার আমরা নিয়ম কি শিখেছিলাম? 476 থেকে 4 বিয়োগ করব, তাহলে কত? 472। তাহলে 472 কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 1000-এর সাথে 472 যোগ করলে কত হবে? 10472। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল না, গেল না বলো? ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা আজকে এটা কমপ্লিটই করতে হবে, নাহলে তোমরা হোমওয়ার্কে বাকিটা করতে পারবে না। আজকে এটা করে দিই, যতটা হবে পুরোটাই করব, মানে 20টা অঙ্ক, তারপরে যতটা টাইম থাকবে সোশ্যাল স্টাডিজটা করবো। আচ্ছা 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 47 দ্বারা বিভাজ্য? একই রকম টাইপের অঙ্ক। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টা 9, তাহলে এটাকে আমরা 47 দিয়ে ভাগ করব, তাই তো? 47 দিয়ে ভাগ করবো, তাহলে 47 একে 47, 47 দুয়ে 98, তাই তো? সরি 94, 7 দিয়ে 14 4 হাতে রয়েছে 1, 94, 47 দুয়ে 94। তাহলে বাকি রইল 59, রিমাইন্ডারের মধ্যে রইল 59। 59 মানে 47 একে 47 47, তাহলে রইল কত? 2 1 আবার একটা 9, তাহলে 47 দুয়ে 47 3-এ পেরিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 47 দুয়ে আবার হচ্ছে 94, 94 মানে এখানে 6, হ্যাঁ 3 হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 5 3 আর একটা 9, তাই তো? তাহলে 47 হচ্ছে কতই হবে? 8 5-এ 8 5-এ 40, 6 6 4-এ 24, 7 7 49, 7-এ মিলে যাবে কি? 7 7-এ মিলে হ্যাঁ যাচ্ছে না? 229 200 না 329 329? হ্যাঁ 7-এ 7 329 7 7-এ 49, 7-এ রয়েছে 4, 7 4-এ 28, 29 30 31 32, তাহলে 329। তাহলে রিমাইন্ডার কত রইল? 30। 30 হচ্ছে আমাদের হ্যাঁ মানে ভাগশেষ। তাহলে 30-কে বিয়োগ করতে হবে। 9,999, 99,999 থেকে আমরা 30 বিয়োগ করবো। তাহলে 30 যদি বিয়োগ করি তাহলে কত হবে? 99969, তাহলে 99969, এটা হবে আমাদের অ্যান্সার। এটা হয়েছে তো? হ্যাঁ স্যার। বোঝা গেল বাকিদের সবার? হ্যাঁ স্যার। নেক্সট, হ্যাঁ এবার দেখো একটু নতুন টাইপের অঙ্ক, এগুলো করাতে হবে, নাহলে তোমরা মানে এক্সারসাইজ গুলো শেষে এগুলো করতে পারবে না। দেখো বলেছে এর একক স্থানের অঙ্ক কত হবে। খুবই সহজ ব্যাপার। কি করবে যখন এরকম থাকবে একক স্থানের অঙ্ক জানতে চাইবে, সবসময় শেষ ডিজিট গুলো দেখবে গুণ করলে কত হবে। তাহলে শেষ ডিজিট গুণ করলে যেটা হবে সেটাই উত্তর। তাহলে 1 আর 2 গুণ করলে কত হবে?
2 1 2 হবে। এবার 2 এর সাথে 2 আমরা যখন আবার 3 গুণ করব তাহলে কত হবে? 2 3 6 হবে। 6 এর সাথে আমরা 6 যখন আবার 9 গুণ করব কত হবে? 9 6 54, 54 হবে। তাহলে 54 মানে শেষ ডিজিট কত? 1 4 হবে অ্যান্সার, 4 4 হবে অ্যান্সার। কোনো অসুবিধে? ক্লিয়ার তো? বলো, সবার ক্লিয়ার? আচ্ছা পরেরটা এবার বলছে 2467 টু দি পাওয়ার 153 ইন্টু 341 টু দি পাওয়ার 72 গুণফলের একক স্থানের অঙ্ক নির্ণয় করো। বলবে স্যার এত কঠিন পারবো না। তাহলে যখন এরকম থাকবে ভুলে যাবে যে আগে কত বড় কি সংখ্যা আছে, তাদের কথা একদম ভুলে যাবে। কি করবে? শুধু যে যত বড় সংখ্যাই থাকুক, শুধুমাত্র এর যে লাস্ট ডিজিট, শেষ ডিজিট সংখ্যাটাকে নেবে। যে প্রত্যেকে দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ স্যার। আমার এখানেই, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে শেষ ডিজিট খেয়াল করবে। দেখো কিভাবে করবে দেখো। এবার দেখো প্রথম কথা, যদি আমরা শেষের দিকটা এটা কনসিডার করি তাহলে এটা হয়ে যাবে 1 টু দি পাওয়ার 72 আর এটা হয়ে যাবে 7 টু দি পাওয়ার 153। কি বললাম? প্রথমে যা আছে বাদ দিয়ে দেবে, শুধু লাস্ট ডিজিট। এবার একটা জিনিস বলো, একের পাওয়ার যাই হোক, একের পাওয়ার 1 হোক 2 হোক 5 হোক 5 লাখ লক্ষ হোক, একের পাওয়ার সবসময় একই থাকবে। মানে ইউনিট ডিজিট, শেষ ডিজিট একই হবে, কোনোদিন কোনো পরিবর্তন হবে না। তার মানে আগে 7 টু দি পাওয়ার 153 যেটা, যার লাস্ট ডিজিট যেটা হবে সেটাই নিশ্চয়ই অ্যান্সার হয়ে যাবে। সেটাই আমরা করে নেবো, সেটা করলেই আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এটা বের করবো 7 টু দি পাওয়ার 153 কত হয়। তাহলে এটা করতে গেলে আগে বুঝতে হবে 7 এর প্যাটার্ন বা 7 সংখ্যাটা কিভাবে স্কোয়ারের সাথে পরিবর্তন হয়, সেটা আমাদের খেয়াল করতে হবে। দেখো কিভাবে হয়। 7 টু দি পাওয়ার 1 মানে কত? 7 একে 7, কোনো অসুবিধা নেই, লাস্ট ডিজিট। 7 এর স্কোয়ার মানে 7 7 49, 49, লাস্ট ডিজিট কত? লাস্ট ডিজিট 9। ওকে। 7 এর কিউব মানে 49 সাথে কত হয়? 9 7 কত হয়? 7 300 343। 343, 343। তাহলে লাস্ট ডিজিট কত হচ্ছে? 3। খেয়াল করো, এখানে লাস্ট ডিজিট 7, এখানে লাস্ট ডিজিট মানে আমাদের 3। এবার এর পরের আর সংখ্যাগুলো তোমাকে আর ওইভাবে বা কোনো কিছু ওইভাবে ভাবতে হবে না। তুমি দেখো 7 টু দি পাওয়ার 4 মানে 343 এর সাথে 7 গুণ করবো, তাহলে কত হবে? যেটাই হোক শেষ ডিজিট 1 হবে। এবার তুমি যদি পুরো গুণ করতে চাও, 7 3 21 এর হাতে রয়েছে 2, 7 2 14, 15 16 17 হাতে রয়েছে 1, 7 3 21 একে 22, 2271। তুমি যাই দেখো লাস্ট ডিজিট 1 হচ্ছে। এবার তুমি যদি রিপিটে ঘুরে আসো 7 টু দি পাওয়ার 5, দেখো লাস্ট ডিজিট 1 আছে, 1 এর সাথে 7 গুণ করলে আবার লাস্ট ডিজিট 7 হবে। 7 টু দি পাওয়ার 6 যদি করো দেখবে আবার 9 হবে। 7 টু দি পাওয়ার 7 যদি করো আবার 3 হবে। 7 টু দি পাওয়ার 8 যদি করো আবার 1 হবে। তার মানে একটা জিনিস দেখো, এই যে 7 পাওয়ারে যা হচ্ছে, 4 এর মাল্টিপল বা 4 এর গুণিতকে এটা ঘুরে ঘুরে আসছে। যদি 7 টু দি পাওয়ার 1 হয় পাওয়ার 7, স্কোয়ার হলে 9, কিউব হলে 3, 4 হলে 1 হবে। এবার 5 হওয়া মানে সেই ব্যাপারে ঘুরে আসছে, 5 মানে এই জিনিসটা। এবার তাহলে আমরা কি করব? 7 টু দি পাওয়ার, তার মানে এবার এরপরে যদি তোমাকে যদি হঠাৎ করে বলে 7 টু দি পাওয়ার 89, তুমি কি করে বুঝবে 7 পাওয়ার এই 1 2 3 4 এর মধ্যে কোনটা হবে? সিম্পল কি করবে, 89 যে সংখ্যাটা রয়েছে পাওয়ারে, যেটা রয়েছে 89, সেটাকে 4 দিয়ে ভাগ করবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 2 8, 9 রইলো 4 2 8। তাহলে ভাগশেষ কত হলো? ভাগশেষ হলো 1। তাহলে এই যে 1 ভাগ রইলো সেটাই হবে 7 টু দি পাওয়ার 1, মানে তখন লাস্ট ডিজিট 7 হয়ে যাবে। তাহলে এখানে কত আছে? 153। তাহলে আমরা 153 কে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 3 12, 4 3 12, তাহলে 33, 4 8 32। তাহলে ভাগশেষ কত? সেই 1। তাহলে 1 মানে 7 টু দি পাওয়ার 1 মানে লাস্ট ডিজিট হবে 7। কেন? মানে তার সঙ্গে যদি 1 গুণ করো সেটা 7ই হবে, অন্য কিছু তো হওয়া সম্ভব নয়। বলো ক্লিয়ার করতে পেরেছি না পেরেছি? এবার যদি কারো প্রশ্ন থাকে কেন 4 দিয়ে ভাগ হলো, 4টে সংখ্যাতে এটা রিপিট হচ্ছে সেই জন্য 4 দিয়ে ভাগ হলো। ক্লিয়ার? বলো, কারো কোনো কোয়ারি থাকলে জিজ্ঞেস করো যদি বুঝতে অসুবিধা হয়। ক্লিয়ার? বলো। হুম। ওকে,
চলো নেক্সট কোশ্চেন কি বলেছে 264 টু দি পাওয়ার 102 ইন্টু 264 টু দি পাওয়ার 103 এর গুণফলের একক স্থানের অঙ্ক কত? দেখো চারের ক্ষেত্রে দেখো ওই রকম 4 দিয়ে ভাগ করে দেখতে হবে না, সব জায়গায় কিন্তু একই নিয়ম কাজে লাগাবে না। চারের ক্ষেত্রে ব্যাপারটা কি হয় দেখো 4 টু দি পাওয়ার 1, 4 টু দি পাওয়ার 1 মানে 4, 4 এর স্কোয়ার মানে দেখো 16 মানে লাস্ট ডিজিট 6, আবার 4 এর কিউব মানে 16 4 এর 64 মানে দেখো আবার লাস্ট ডিজিট 4। তার মানে 4 এর ক্ষেত্রে ব্যাপারটা কি, যদি 4 এর যদি পাওয়ার অড নাম্বার হয় মানে 1 3 5 7 যদি অড নাম্বার হয় তখন ইউনিট ডিজিট কত হবে, ইউনিট ডিজিট 4 হবে। কিন্তু যদি ইভেন নাম্বার হয় মানে 2 4 6 9 হয় তাহলে কত হবে, ইউনিট ডিজিট 6 হবে। 4 আর 6 এর বাইরে দেখো আর কিছু হবে না। তাহলে 264 মানে এখানে 4 এর পাওয়ার 102, এখানে 4 এর পাওয়ার 103, তাহলে 102 নিশ্চয়ই অড নাম্বার না ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বার হওয়ার জন্য 264 টু দি পাওয়ার 102 এর লাস্ট ডিজিট কত হবে, 6 হবে। আর 264 টু দি পাওয়ার 103 মানে অড নাম্বার, লাস্ট ডিজিট কত হবে, 4 হবে। তাহলে 6 4 এ কত 24 মানে লাস্ট ডিজিট তাহলে কত হবে, 4 হবে অ্যান্সার। বোঝা গেল না গেল না? প্রত্যেকে ক্লিয়ার? নেক্সট এবার বলেছে 4 টু দি পাওয়ার 11, 7 টু দি পাওয়ার 5 এবং 11 স্কোয়ার কতগুলি মৌলিক উৎপাদক আছে? কত হয়েছে উত্তর সৈকত? 756। কতগুলি মৌলিক উৎপাদক? ভুল করেছ, ঠিক আছে, এই জন্যই জিজ্ঞেস করলাম ও ভুলটা করেছো। মৌলিক উৎপাদক বলি। তাহলে দেখো কিভাবে করবে। মৌলিক উৎপাদক বলি। হ্যাঁ ওই জন্য কোশ্চেনটা আমি জানি এটা তুমি ভুল করবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, খেয়াল করনি সেই জন্য হলো না। দেখো 4 টু দি পাওয়ার 11, 4 মানে কার স্কোয়ার, 2 এর স্কোয়ার, তাহলে অবশ্যই এটাকে 2 টু দি পাওয়ার আমরা কি লিখবো, 22, 22, কারণ 4 টু দি পাওয়ার 11 মানে 2 এর স্কোয়ার হলো 22 ইন্টু 7 টু দি পাওয়ার গুণিত 7 টু দি পাওয়ার কত আছে 5, 7 টু দি পাওয়ার 5, কারণ 7 কে আর ভাঙা যাবে না। আর শেষে কি রয়েছে 11 স্কোয়ার, 11 এর স্কোয়ার 11, উপরে রয়েছে স্কোয়ার। এবার দেখো এখানে উৎপাদক মানে জিনিসটা কি বলতে চাইছে, প্রত্যেকের মাথায় যতগুলো আছে সেগুলো হয় তার উৎপাদক, এবং প্রত্যেকের নিচে দেখো মৌলিক সংখ্যা আছে, 2 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা। যদি কোনো যৌগিক সংখ্যা থাকতো তাহলে যেমন 4 যৌগিক ছিল সেটাকে আমরা মৌলিক বানিয়ে করলাম, ঠিক আছে। যেমন তাহলে 2 টু দি পাওয়ার, এখানে তাহলে উৎপাদক কতগুলো হচ্ছে 22টা, 2 এর জন্য হচ্ছে 22টা উৎপাদক, 7 এর জন্য হচ্ছে 5টা উৎপাদক, 11 এর জন্য হচ্ছে 2টো উৎপাদক, তাহলে কতগুলো উৎপাদক, 29টি উৎপাদক। ক্লিয়ার হলো না হলো, হয়েছে? আমি একটা এখানে আচ্ছা এক্সট্রা আচ্ছা করতে সরি। দেবো, হ্যাঁ হ্যাঁ আমি একটা এক্সট্রা করতে দিচ্ছি, বলো 6 টু দি পাওয়ার, প্রত্যেকে করবে উত্তর বলবে 6 টু দি পাওয়ার 5 ইন্টু 8 টু দি পাওয়ার 4, ঠিক আছে। এই যে সংখ্যাটা বললাম 6 টু দি পাওয়ার 5 ইন্টু 8 টু দি পাওয়ার 4 কতগুলো মৌলিক উৎপাদক আছে বলো, এই সংখ্যায় মৌলিক উৎপাদক কটা আছে? বাইশটা। বাকিদের কি মনে হচ্ছে কটা আছে? শিখিয়ে দিলাম তো, দেখো কিভাবে করবে। 6 মানে কত, 2 রয়েছে, তাহলে 6 মানে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5। কেন, কারণ 6 মানে 2 ইন্টু 3, তাহলে 6 মানে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5। এবার 8 মানে কত, 8 মানে হচ্ছে 2 এর কিউব, তার মানে 2 এর কিউব মানে 2 টু দি পাওয়ার তাহলে কত হবে, 4 3 12 হবে। কেন, কারণ কিউব, 2 এর কিউব আছে আর 3 4 3 12, তাহলে কতগুলো মৌলিক উৎপাদক, 5 প্লাস 5 প্লাস 12, তাহলে কতগুলো হলো, 22টি। ক্লিয়ার হলো না হলো না বলো, বাকিদের বোঝা গেল, পুরোপুরি বোঝা গেল? ওকে, তাহলে এটার 22টা, অঙ্কর ক্ষেত্রে 29টা, এটা স্যার 22। বলো টোটাল, বলো বলো। স্যার বলছি টোটাল উৎপাদক বললে একটা এটা টোটাল উৎপাদক যদি বলতো তাহলে এই পাহাড় গুলো মৌলিক উৎপাদক উপরে যে পাহাড় গুলো আছে সেগুলো +1 1 করে দিয়ে গুণ করে দিলে হয়ে যেত তো। টোটাল টোটাল উৎপাদক উৎপাদক বলতে না, আমি ওইভাবে তো
ওইভাবে তো উৎপাদক টোটাল উৎপাদক বলতে পারবে না, মৌলিক উৎপাদক দিয়ে প্রশ্ন আসবে। কারণ একটা সংখ্যা তুমি যদি বলো আচ্ছা। 64র কতগুলো উৎপাদক, তাহলে 64র মৌলিক হুম উৎপাদক দেখতে গেলে 2 এর পাওয়ারে তোমাকে বলতে হবে। কিন্তু 64র উৎপাদক বলতে হুম গেলে 1 একটা উৎপাদক, 2 একটা উৎপাদক, 4 একটা উৎপাদক, 16 একটা, 32 একটা, ওর মাঝখানে যতগুলো পসিবল, মানে 64কে যত দিয়ে ভাগ যাবে সবগুলো উৎপাদক হবে। মানে ওটা করতে গেলে তোমাকে ভাঙা না ছাড়া ওটারই, কোনো উপায় নেই। ওটা যদি বলে না তোমাকে ওটার একটা ভাঙতে হবে। নর্মাল বলো বলো। নর্মাল একটা ফর্মুলা আছে, আমি হুম, যে ফর্মুলা করি, ওই এ টু দি পাওয়ার পি ইন্টু বি টু দি পাওয়ার কিউ আর সি টু দি পাওয়ার আর, মানে এ হ্যাঁ, বি সি তিনটে প্রাইম নাম্বারে ভাঙবো, আর তার উপরে যে পাওয়ার গুলো আছে তাহলে টোটাল উৎপাদক সংখ্যা হবে পি প্লাস ওয়ান ইন্টু কিউ প্লাস ওয়ান ইন্টু আর প্লাস ওয়ান, মানে একটা ফর্মুলা ইউটিউব থেকে করতে পারো, দেখেছিলাম, হ্যাঁ ওখান থেকে করতে করি পারো, এই অঙ্ক। অসুবিধা নেই। করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। পরেরটা বলছে 15,968 কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 89 এবং ভাগশেষ 37 পাওয়া গেল, তাহলে ভাজক কত? তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, আমরা জানি। তাহলে 15,968 কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতে তার ভাগফল হলো 89 আর ভাগশেষ হলো 37, তাই তো? তাহলে অবশ্যই আমরা মনে করে নিলাম ভাজকটা হচ্ছে এক্স, মনে করে নিলাম। তাহলে এখানে শর্তানুযায়ী কি হয়ে যায়, 15,968 সমান 89 ইন্টু এক্স প্লাস 37। এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমরা এইরকম দিকে যাব না, আমরা একটু স্মার্ট ভাবে ভাববো। তাহলে আমাদের এরকম ভাবে আর কষ্ট করে ইকুয়েশন বানিয়ে সলভ করব তারপরে এত কিছু না। একটা জিনিস ভেবে দেখো, কোনো একটা জায়গায় ভাজ্য আর ভাজক, 89 এখানে ভাগফল, 89 এখানে ভাগফল, এক্স হচ্ছে এখানে ভাজক, তাই তো? আমরা যদি এটাকে উল্টে দিই, অসুবিধা কি কিছু হবে? কিছুই হবে না। কারণ ভাজক আর ভাগফল গুণ হবে আলটিমেটলি, বানানোর জন্য ভাগশেষ তো এখানে পড়েই থাকে। তাহলে আমি এই জিনিসটাকে উল্টে নেব আমার সুবিধা মতো, মানে 15,968 89 দিয়ে ভাগ করলাম, এক্স ভাগশেষ হলো 37। এবার দেখো সহজ হবে, সহজ হবে কেন? কারণ এই যে সংখ্যাটা রয়েছে এটা থেকে আমরা যদি প্রথমে ভাগশেষটা বাদ দিয়ে দিই, 15,968 থেকে আমি যদি প্রথমে ভাগশেষটা বাদ দিয়ে দিই, 37 বাদ দিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে 13951, 15,931। তাহলে কি হচ্ছে, এই যে সংখ্যাটা এটা নিশ্চয়ই ডেফিনেটলি 89 দ্বারা ভাগ যাবে, কারণ 89 গুণিত কোনো একটা সংখ্যা বা এক্স গুণিত কোনো একটা সংখ্যা সমান এটা। তাহলে আমরা 15,968 যে সংখ্যা আছে এটাকে 89 দিয়ে ভাগ করবো। ভাগ করলেই কি হবে, আমাদের যেটা ভাগশেষ হবে, মানে যেটা উত্তর হবে মিলে যাবে, এবং উত্তর যেটা হবে সেটাই আমাদের ভাজক হবে। তাহলে 89 দিয়ে ভাগ করলে কত হবে, 89 একে 89, শূন্য, তাহলে কত, 8 মানে 7, 706, 9 8 6 48, 8 7 56, 8 8 64, হয়ে যাবে। 8 8 64 এত রয়েছে 6, 64 6 70। আচ্ছা হয়েছে। আর না না সরি, ভুল হলো, 72, ভুল হলো। কত হচ্ছে 8 8 64, 72 পেরিয়ে যাবে, 8 7, 9 5 45, 9 54, 9 7 63, হাতে রয়েছে 6, 8 7 56, 57 58 59 60 61 62, তাহলে 3 8, হ্যাঁ 3 8 8। তাহলে আরেকটা যাবে, তাহলে কত যাবে, 9 মনে হচ্ছে সামথিং, তাই তো? 9 হচ্ছে, 72, 9 9 81, হাতে রয়েছে 8, 8 9 72 আসছে 80। তাহলে না হলো না কেন? স্যার এটা তো 15931 কে ডিভাইড করতে হতো না? ও হো হো, ঠিক ঠিক ঠিক, আমি তাই বললাম হচ্ছে না কেন। হ্যাঁ সরি, একদম একদম ঠিক ঠিক ঠিক, আমি তাই বলি হলো না কেন, হয়ে যাওয়া তো উচিত ছিল। একদম, এই জন্য উত্তরটা হলো না। 159, 15931 অবশ্যই এটা দিয়ে ভাগ হবে। তাহলে 89 একে 89, 703, 703, তাহলে কতই হবে, সাতে, সাতে হবে না, সাতে পেরিয়ে গেল না, 9 7 9 5 45 9 54, 9 7 63, হাতে রয়েছে 6, 56, 8 7 8 6 48, 49 50 51 52 54,
5931 করেনি সৈকত? হ্যাঁ স্যার করেছি। তাহলে কত কত হয়েছিল বলো? ওইটা এক্স এর মান বার করেছি, 179 বেরিয়েছে ভাজকটা। হ্যাঁ 179, হ্যাঁ 9 5 45 9 63, তাহলে 6 8 7 56, 56 6 62, 62 62, তাহলে হলো 0 9 1, তাহলে 9 9 9 81 1, তাতে রয়েছে 8 8 72 আসছে, আচ্ছা এটা তো 8 72 আসছে 801, তাহলে 179, তাই তো? তাহলে অবশ্যই x সমান কত হবে ভাজক 179, ঠিক আছে? এটা করলেই অ্যান্সার হয়ে যাবে 179 অ্যান্সার। আর হচ্ছে লাস্ট দুটো আমাদের তিনটে মতো আছে। 114 দিয়ে ভাগ করলে ভাগশেষ 21 থাকে, ওই একই সংখ্যাকে যদি 19 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? এটা খুব প্রচুর অঙ্ক আসে, এরকম অঙ্কটা প্রচুর আসে। বলেছে কোনো একটা সংখ্যা যাকে 114 দিয়ে ভাগ করলে ভাগশেষ 21 হয়, তাহলে সংখ্যাটাকে আমরা যদি 19 দিয়ে ভাগ করি সেই সংখ্যা, তাহলে এক্স ধরো যাই হোক একটা করবো না, তাহলে ভাগশেষ কত হবে? এবার দেখো কোনো একটা সংখ্যা 114, তার মধ্যে কি 19 আছে? অবশ্যই আছে। 19 কত? 9 6 6 19 6 দেখো 114, তাহলে কোনো সংখ্যা যদি 114 দিয়ে ভাগ করি তাহলে 19 দিয়ে ভাগ করলেও সেই একই ব্যাপার হবে। তাহলে 19 দিয়ে ভাগ করলে তখন এই যে ভাগশেষ থাকবে 21, সেটাকে আমরা 19 দিয়ে ভাগ করবো, তাহলে 19 একে 19, ভাগশেষ রইল কত? 2, তাহলে এই 2টা হয়ে যাবে অ্যান্সার। আর সবসময় দেখবে বড় যে সংখ্যাটা বলবে ছোট সংখ্যাটা অবশ্যই তার একটা গুণিতক হবে, ঠিক আছে? গুণিতক হবেই, না যদি হয় তাহলে কিন্তু সম্ভব নয় এটা। আর অঙ্ক যখন দেবে তখন এভাবেই দেবে, মানে পরে যেটা ভাগ করতে দেবে, যেটা দিয়ে ভাগ করতে, সেটা দিয়ে ভাগশেষকে ভাগ করবে, উত্তর সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আচ্ছা, কোন অঙ্কে ভাজক হলো ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ, যদি ভাগশেষ 46 হয় তাহলে ভাজ্য কত? তাহলে এরকম একটা লিখলাম, ভাগশেষ আমাদের বলেছে 46, ভালো কথা। বাকি কি কি ইনফরমেশন আছে? তাহলে ভাজক, এই যে কোনো অঙ্কে ভাজক হলো ভাগফলের 10 গুণ ভাগশেষের 5 গুণ, তাহলে ভাজকটা কি? ভাগশেষের 5 গুণ, তাহলে ভাগশেষের 5 গুণ মানে 46 গুণিত 5, তাহলে 6 5 30 শূন্য, হাতে রয়েছে 3, 5 4 20 3 23, তাহলে অবশ্যই ভাজকটা কত? 230, তাই তো? ভাজক অবশ্যই 230, তাহলে 230 বলছে ভাজক, তাহলে ভাজক বলেছে ভাগফলের 10 গুণ, তাহলে ভাগ ফলের 10 গুণ, তাহলে ভাগ ফলটা কত হবে? অবশ্যই 23 হবে, কারণ ভাগ ফলের 10 গুণ, হ্যাঁ ভাগফল 23, তার 10 গুণই তো 23 হচ্ছে, 230 হচ্ছে। ওকে, তাহলে ভাজক সমান কত? তাহলে ভাজক সমান আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এটাই আমাদের ভাজ্য হয়। তাহলে 23 23 গুণ করলে 23 স্কোয়ার কত? 23 স্কোয়ার 23 স্কোয়ার 529। 529, 529 হয়, 529, 529, আর শূন্য আছে 0 প্লাস 46, তাহলে যোগফল কত হচ্ছে? যোগফল হচ্ছে 6, তারপরে 9 4 13 3, হাতে রয়েছে 1 3, 5336, তাহলে সেটাই হয়ে যাবে আমাদের ভাজ্য। বুঝে গেল প্রত্যেকের? কি বলেছে? দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যার 3 গুণকে, দুটি সংখ্যা আছে তার মধ্যে যে বড় সংখ্যাটা, সেই বৃহত্তর সংখ্যার 3 গুণকে ক্ষুদ্রতর সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 4 এবং ভাগশেষ 3 হয়। আবার যদি ক্ষুদ্রতর সংখ্যার 7 গুণকে বৃহত্তর সংখ্যা দিয়ে ভাগ করা হয়, ভাগফল 5 এবং ভাগশেষ 1 হয়। সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমরা বড় সংখ্যাটাকে মনে করছি x, ছোট সংখ্যাটাকে মনে করছি y, আমরা দুদিকে লিখলাম, তাহলে x হচ্ছে বড়, y হচ্ছে ছোট, কোনো সমস্যা নেই। এবার কি করব? কি বলেছে? বৃহত্তর সংখ্যার 3 গুণ, মানে অবশ্যই 3x, সেটাকে যদি ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে 3x ডিভাইডেড বাই y, তাহলে কি হয়? আচ্ছা, এভাবে লিখলে হবে না, আমাদের ফর্মে লিখতে হবে। তাহলে 3x কে আমরা ভাগ করব
ওয়াই দিয়ে যদি ক্ষুদ্রতর সংখ্যা দিয়ে ভাগ করি, ওয়াই দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল হয় 4 আর ভাগশেষ হয় 3। লিখলাম, যেভাবে বলেছি সেভাবেই লিখলাম। আর এদিকে বলেছি যদি ক্ষুদ্রতর সংখ্যার 7 গুণকে বৃহত্তর সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে ভাগফল হয় 5, ভাগশেষ হয় 1। কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি প্রথমটা থেকে কি ইকুয়েশন হচ্ছে, 3x সমান 4y প্লাস 3, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল। আর এখান থেকে আমরা কি ইকুয়েশন পাচ্ছি, 7y সমান 5x প্লাস 1। বলো ইকুয়েশন বুঝতে পেরেছো না পারো? বোঝা গেছে? ব্যাস, এখান থেকে সলভ করে নিলেই হবে। তাহলে সলভ করে নিলে আমরা কি পাচ্ছি, যে 3x মাইনাস 4y ইজিক্যাল টু 3, আর ওখানে কত হচ্ছে 5x মাইনাস 7y ইজিক্যাল টু মাইনাস 1। যদি একটা আরেক দিকে নিয়ে যাও দেখবে এটা চলে আসছে। এবার কি করব, এবার আমরা ডাইরেক্ট তো পাচ্ছি না, তাহলে আমাদের কিছু গুণ ভাগের ব্যাপার স্যাপার করতে হবে। তাহলে প্রথমটাকে আমরা 5 দিয়ে গুণ করি, বা যদি x পেতে চাই x হবে, বা y পেতে চাই y হবে, যে কোনো। তাহলে প্রথমটাকে 7 দিয়ে গুণ করি। তাহলে প্রথমটাকে 7 দিয়ে গুণ করলে 7 3 21x, হ্যাঁ 7 3 21x মাইনাস 7 4 28y সমান হচ্ছে 7 3 21। এবার পরেরটাকে আমাদের 3 দিয়ে গুণ করবো। তাহলে প্রথমটাকে আমরা 7 দিয়ে গুণ করলাম, এটা তার পরেরটাকে আমরা 3 দিয়ে গুণ করলাম। 3 হলে 5 3 15x মাইনাস 4 দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে, তাহলে 28 হবে না। প্রথমটাকে 7 দিয়ে আর দ্বিতীয়টাকে 4 দিয়ে, তাহলে 5 4 20, 20x তাহলে 20x মাইনাস তোমার 7 4 28y, 4 দিয়ে গুণ করেছি তাহলে মাইনাস 4। এবার আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করা মানে এটা সাইন চেঞ্জ, এটা প্লাস আর এটা প্লাস হয়ে গেল। তাহলে আমাদের এখানে কেটে গেল 28 কেটে গেল, তাহলে এটা x ইজিক্যাল টু হয়ে গেল 25, 25। তাহলে বড় সংখ্যাটা পেয়ে গেলাম 25, 25। আর ছোট সংখ্যাটা তাহলে কত হবে, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেব। 25 সমান x সমান যদি 25 বসাই, তাহলে y এখান থেকে পেয়ে যাব তোমার কত হচ্ছে, এই এটাতেই বসিয়ে দিই, এই সাইডেরটাতে। তাহলে 25 125 126, 126 কে 7 দিয়ে ভাগ করব, 7 একে 7, 7 একে 7, 7 8 56, 25 আর 18, 25টা হয়ে গেল বড়, 18টা হয়ে গেল ছোট সংখ্যা। এটাই হয়েছে তো উত্তর। ব্যাস, লাস্ট অঙ্ক আজকের কি বলেছে, কোন সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 হয়, ওই একই সংখ্যার বর্গকে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়। তাহলে কোন সংখ্যা যে 6 দ্বারা ভাগ করলাম, তাহলে ভাগশেষ হচ্ছে 3। তাহলে আমরা ভাগফলটা যে কোনো একটা সংখ্যা মনে করলাম, সেটা হচ্ছে কে মনে করলাম। তাহলে সেটা হচ্ছে 6k, তাহলে সংখ্যাটা কি হবে 6k প্লাস 3, এটা সংখ্যাটা হয়ে যাবে। 6 দিয়ে ভাগ করেছি, যে কোনো একটা ভাগশেষ যা হোক একটা হবে, 6k প্লাস 3। তাহলে এটা সংখ্যা হলো, সেই সংখ্যার বর্গ। তাহলে এই সংখ্যার যদি আমরা বর্গ করি, স্কোয়ার করি, সেটাকে 6 দিয়ে ভাগ করি, তাহলে বর্গ করে নিই, অসুবিধা কি আছে। বর্গ করলে হলো 6 6 36 কে স্কোয়ার প্লাস তোমার 6 3 18 2 36k প্লাস 9। তাহলে এই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে, ভাগ করতে বলেছে 6 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে প্রথমে দেখো, প্রথম 36k স্কোয়ারকে যদি 6 দিয়ে ভাগ করি, কি ভাগশেষ থাকবে, 0 থাকবে। কেন, কারণ 6 6 36 কেটে গেল, কে এর মান যাই বসুক 36 এসে কেটে যাচ্ছে। পরের যে 36k, এখানেও 36 কেটে যাচ্ছে, 6 6 36, তাহলে এখানেও কোনো কিছু হবে না, শূন্য। পরেরটায় কত হবে, 6 একে 6, ভাগশেষ থাকবে 3। তাহলে এটাই পুরো সংখ্যাটারও ভাগশেষ থাকবে, তাহলে 3 হয়ে যাবে অ্যান্সার। বলো বোঝা গেল প্রত্যেকের? ওকে, আচ্ছা, তাহলে এবার এর এমসিকিউ দেওয়া আছে, এগুলো তাহলে প্রত্যেকে পরের দিন করে রাখবে, প্রত্যেকে অ্যান্সার। আর প্রত্যেকে অ্যান্সার যখন করবে, মানে অ্যান্সার করবে 1 থেকে 20 পর্যন্ত করে, অ্যান্সার আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্সে পাঠাবে, ঠিক আছে? কেউ হচ্ছে গ্রুপে সেন্ড করবে না, গ্রুপে করলে অন্য কেউ দেখে নেবে। 20টা কোশ্চেন, 20টা নয় আরো আছে সম্ভবত, 25টা, 25 না অনেক আছে বাবা, কত দিয়েছ, 30টা। তাহলে 30টা কোশ্চেন আছে, 30টা কোশ্চেন করে আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্সে পাঠাবে।